এবার দেখো আমরা ঘর মধ্যে আমরা আয়তলেখ কিভাবে আঁকবো। আয়তলেখ আঁকার জন্য আমাদের একটা ঘর করতে হবে, তিনটা ঘর। শ্রেণীবিন্যাস, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঘন সংখ্যা। ঘরগুলো আমি আবার বলছি, দেখো শ্রেণীবিন্যাস, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ঘন সংখ্যা। আর শ্রেণীবিন্যাসটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল 51 থেকে 55। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে করব, দেখো 51 এবং 55 অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে 51 থেকে হাফ কম কত হয় 50.5, 55 থেকে হাফ বেশি কত হয় 55.5। এবার দেখো ডানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর সাথে আমরা 10.5 করে দিলে হয়ে যাচ্ছে। দেখো 60.5, 65.5, 70.5, 75.5, 80.5 এবং 85.5। আর এভাবে দেখো 50.5 থেকে 55.5, 55.5 থেকে তাহলে কত হবে 60.5, 60.5 থেকে কত হবে 65.5, 65.5 থেকে 66 থেকে 70 কি হবে 65.5 থেকে 70.5। 71 থেকে 75 এর মধ্যে কি হবে, 71 এর হাফ কম কত 70.5, আর 75 এর হাফ বেশি কত হবে 75.5। এরপরটা কত হবে 75.5, দেখো এটা নিয়ে আসছি 5.5, আর এটা কত হবে 80.5, আর এটা কত হবে 80.5 থেকে 85.5। আর ডানের গুলো দেখো খেয়াল করলেই দেখবে তুমি সবগুলোর মধ্যে শুধু 0.5 দিয়ে দিলে কিন্তু ডানের গুলো হয়ে যাচ্ছে শ্রেণীসীমা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি, প্রথম সংখ্যা থেকে হাফ কম, দ্বিতীয় সংখ্যা থেকে কি হাফ বেশি, নিম্ন সীমা থেকে হাফ কম, ঊর্ধ্ব সীমা থেকে হাফ বেশি। এভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা করব। এবার ঘন সংখ্যা দেখো, ঘন সংখ্যাটা আমাদের দেওয়াই আছে 5, 10, 20, 15, 10, 7, 3। এবার আমরা দেখো এক্স গ্রাফ কাগজে আমরা কিভাবে গ্রাফটা করব। দেখো এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স অক্ষ বরাবর কি নিলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিলাম, ওয়াই অক্ষ বরাবর নিলাম ঘন সংখ্যা। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি নিলাম, এখানে x0 x প্রাইম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ কি y0 y প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। এখানে প্রতি ঘরকে আমরা এক একক ধরছি, এখানে প্রতি ঘরকে কত ধরছি, যেমন এখানে 5 ঘরকে 5 ধরছি, প্রতি ঘরটাকে এখানে প্রতিটা ঘরটাকে এক একক ধরা হয়, প্রত্যেকটা ঘরকে এক একক ধরে, যেমন 5, যেমন এখানে কত আছে 55.5 থেকে 55.5 পর্যন্ত কত 5। তাহলে এই 5টা এখানে কিন্তু 5 ছোট ছোট ঘর আছে, 5টা ঘর করলাম। আর এদিক দিয়ে একই রকম আমরা ঘন সংখ্যাকে কি করলাম এক করে ধরলাম, 5, 10, 15, 20, 25। যেহেতু আমাদের এখানে 25 পর্যন্ত নিলাম, যদি আমাদের গণসংখ্যা কিন্তু 20 পর্যন্ত আছে, আমরা 25 পর্যন্ত নিলাম। আর এদিক দিয়ে কত পর্যন্ত নিলাম 85.5 পর্যন্ত নিলাম অবিচ্ছিন্ন। তাহলে x অক্ষ বরাবর কি আছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, y অক্ষ বরাবর কি আছে গণসংখ্যা। তাহলে দেখো, তাহলে 50.5 থেকে 55.5 পর্যন্ত কত আছে গণসংখ্যা 5, তাহলে 5 গড়। তার দ্বিতীয়টা কত আছে 55.5 থেকে 60.5 কত আছে 10, তাহলে কত গড় উঠবে, দেখো এখানে এক গড় হচ্ছে 5, দুই গড় হচ্ছে 10, তাহলে 10 পর্যন্ত উঠবে। 3 নাম্বার আছে দেখো 60.5 থেকে 65.5 পর্যন্ত কত 20। এরপর আছে 65.5 থেকে 70.5 পর্যন্ত আছে কত 15। এরপর আছে 70.5 থেকে 75.5 পর্যন্ত আছে 15, 10 আছে আমাদের দুই গড় উঠবে। এখানে কিন্তু প্রতি গড়কে এক করে, এখানে এতটুকু পর্যন্ত আমাদের 5, এতটুকু পর্যন্ত 10, তাহলে দুই গড়ে কি হচ্ছে 10। 75.5 থেকে 80.5 পর্যন্ত কত আছে 7। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 5 এর পরে দুই গড় নিলাম 7 গড়। এরপর কত আছে 80.5 থেকে 85.5 পর্যন্ত আমাদের 3, তাহলে 3 গড় নিলাম। এগুলো আমরা যেহেতু আমরা পেন্সিল দিয়ে আঁকবো, এগুলো আমরা একটু কালো করে দিতে পারি এই মার্জিনগুলো। এভাবে আমরা আয়তলেখটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা এঁকে ফেলতে পারবো। গ্রাফ কাগজটা আমরা এভাবেই আঁকবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের প্রথম অঙ্কটা। এবার দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা যাব। দ্বিতীয় অঙ্কের মধ্যে দেখো
শ্রেণী ব্যাপ্তি আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 81 থেকে 90। প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। যেমন 31 থেকে 40 পর্যন্ত আমাদের কত হয় 10, ব্যাপ্তি আছে কত করে 10। গণসংখ্যা আছে 3, 6, 15, 12, 8, 4, 2। এখানে ঘনসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এটা থেকে প্রথমে বের করতে হবে প্রচুরক। আমি প্রথমেই বলেছি আমাদের কি করতে হবে, গড়, মধ্যক, প্রচুরক। আমরা প্রথমেই কিন্তু গড় আর মধ্যকটা বের করে দেখাচ্ছি। এবার আসবো আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব। প্রচুরকের নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু H। আমি আবার বলছি প্রচুরকটা কি, প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু H। এখন প্রচুরক কোনটা হবে, এখানে সবচেয়ে ঘনসংখ্যা কোনটাতে বেশি আছে দেখো, এখানে সবচেয়ে ঘনসংখ্যা 15টা। 15টা আছে কোন শ্রেণীতে, 51 থেকে 60তম শ্রেণীতে। তাহলে প্রদত্ত গণসংখ্যার নিবেশন সারণীর সর্বাধিক 15 বার আছে প্রচুরক রয়েছে কত, 61 থেকে 70 শ্রেণীতে। আমাদের 51 থেকে 51 থেকে আমাদের কত আছে, 51 থেকে এখানে 51 থেকে 60, 51 থেকে 60 শ্রেণীতে আমাদের কত আছে, 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে সবচেয়ে ঘনসংখ্যা বেশি বার আছে কোথায়, 51 থেকে 60। 51 থেকে 60 এর মধ্যে কয়টা আছে, 15 বার আছে। এজন্য প্রচুরক শ্রেণী কত হবে, প্রচুরক শ্রেণীটা কত, 51 থেকে 60। এবার দেখো প্রচুরকের আবার বলছি প্রচুরক সূত্রটা, প্রচুরক সমান কি, তাহলে প্রচুরক শ্রেণী কত, 51 থেকে 60। এটা প্রচুরক সবচেয়ে ঘনসংখ্যা কোনটাতে বেশি আছে, 51 থেকে 60। এজন্য প্রচুরক শ্রেণীতে কত, 15। এখন আমরা আবার বলছি প্রচুরক সমান কি, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু H। এখন L টা কি, L টা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটা, 51 থেকে 60 এর মধ্যে নিম্নসীমা কত, 51। তাহলে 51 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আচ্ছা F1 টা কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা তাহলে এই জিনিসটা কি দেখো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আমরা জানি 15, তাহলে প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে, 6। তাহলে প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত, 6। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে কত হয়, 15 মাইনাস 6 সমান 9। F2 টা কি, প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা বিয়োগ প্রচুরক পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা কত আছে, আবার বলছি 15। প্রচুরক পরবর্তী শ্রেণীর ঘনসংখ্যা কত আছে, 12। 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 3। আর শ্রেণী ব্যাপ্তিটা কত, H কত, 31 থেকে 40 পর্যন্ত। আমরা গুণে দেখতে পারি 31 থেকে গুণলে কত হয়, 40 পর্যন্ত করলে কত হয়, 10। ব্যাপ্তি হচ্ছে 10। এখন আমরা মানগুলো বসাবো। L টা কত, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আমি বলছি প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, নিম্নসীমা কত, 51 বসালাম, প্লাস F1 কত বের করলাম। F1 টা কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তোমরা এই জিনিসগুলো না লিখলেও হবে, তবে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। জানার জন্য, অঙ্কটা ছোট করার জন্য আমরা এগুলো না লিখে শুধু 15 মাইনাস কত, 6, 15 মাইনাস 6 9 দিয়ে দিলে হয়ে যাবে। আর F2 কি লিখবো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। 15 মাইনাস 12 কত পাচ্ছি আমরা, 3। তাহলে আমরা F1 টা কত পাইছি, 9 ডিভাইড বাই 9 প্লাস 3। F1 টা 9, F2 টা কত, 3 ইনটু ব্যাপ্তি কত, 10। এখন খেয়াল করে দেখো, 51 প্লাস 51 প্লাস 9 ইনটু 10 ইজ ইকুয়াল টু কত হয়, 9 আর 10 গুণ করলে কত, 90। 3 আর 9 যোগ করলে কত হয়, 12। এখন দেখো আমরা 90 কে যদি 12 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যেটা পাবো সেটার সাথে 51 যোগ করব। 51 যোগ করলে পাচ্ছি আমরা 58.5। তাহলে আমরা প্রচুরকটা পেয়ে গেলাম। প্রচুরকটার সূত্রটাকে আরেকবার বলছি দেখো, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু H। তোমাদের কিন্তু এই সূত্রগুলো কিন্তু বেশি বেশি মনে রাখতে হবে। গড়, মধ্যক এবং প্রচুরকের সূত্রটা মনে রাখতে হবে। এবার আমরা যাচ্ছি পদার্থ উপাত্তের একটি বহুভুজ অঙ্কন করো। এবার বহুভুজ অঙ্কন করার জন্য এবং গণবার পদার্থ উপাত্তের একটি অজীব রেখা অঙ্কন করো। দুটার জন্য আমরা একটা গড় করছি, দেখো 4টা গড় করছি।
শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, ঘনসংখ্যা, ক্রমযুক্ত সংখ্যা। আবার বলছি দেখো, চারটা গড়, শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যবিন্দু, ঘনসংখ্যা, ক্রমযুক্ত সংখ্যা। আবার বলছি দেখো, শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, ঘনসংখ্যা, ক্রমযুক্ত সংখ্যা। এখন শ্রেণীব্যাপ্তিটা আমরা প্রশ্নে আছে আমাদের, সেটা লিখলাম। মধ্যবিন্দু কিভাবে বের করবা? 31 যোগ 31 প্লাস 40 যোগ করলে কত হয়? 71। 71 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয়? ডিভাইড করলে কত হয়? 35.5। কারণ 31 প্লাস 70 ইজ ইকুয়াল টু কত হয়? 71। 71 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 35.5। এখন মধ্যবিন্দু যদি আমরা একটা বের করতে পারি, যেহেতু ব্যাপ্তি 10, আমাদের 10 10 যোগ করে দিলে হয়ে যাবে। যেমন 35.5, এরপর 45.5, 55.5, 65.5, 10 প্রত্যেকটা 10 করে 75.5, 85.5, 95.5। আমরা তাহলে মধ্যবিন্দুটা পেয়ে গেলাম। এরপর ঘনসংখ্যাটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এরপর ক্রমযুক্ত সংখ্যা আমরা কিভাবে করব? প্রথমটা কিন্তু ঠিক থাকবে 3। এরপর দেখো 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু কত হয়? 9। 9 প্লাস 15 ইজ ইকুয়াল টু 24। 24 প্লাস 12 ইজ ইকুয়াল টু 36। 36 প্লাস 8 ইজ ইকুয়াল টু 44। 44 প্লাস 4 ইজ ইকুয়াল টু 48। 48 প্লাস 2 ইজ ইকুয়াল টু 50। আমরা এভাবে ঘনসংখ্যা যতটা আছে 50টা কিন্তু আমাদের ক্রমযুক্ত সংখ্যার মধ্যে লাস্ট যে মানটা আসবে সেটা কিন্তু 50 আসবে। ঘনসংখ্যা যত হবে ততই আসবে লাস্ট ক্রমযুক্ত সংখ্যা। এবার আমরা গ্রাফটা কিভাবে করব? গণসংখ্যার বহুভুজ। দেখো, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? একটা x অক্ষ নিতে হবে, এটা হচ্ছে y অক্ষ। x 0 x প্রাইম হচ্ছে x অক্ষ, y 0 বা y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। এখন আমাদের প্রথমে কি নিতে হবে? শ্রেণীর মধ্যবিন্দুগুলো নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের 35.5, আমি এক গড় আগে থেকে নিচে দেখো, 35.5 এর আগের গড় হবে 25.5, এরপর গড় হবে 35.5, এরপর 45.5, 55.5। প্রত্যেক গড়কে এক করে এক করে নিয়েছি আমরা। এভাবে আমরা নিলাম কত? এক গড় বেশি নিতে হবে 95.5। এখানে লাস্ট গড় আছে 95.5, আমাদের কিন্তু নিতে হবে কত? 105.5, মানে এক গড় বেশি নিতে হবে। আমাদের গণসংখ্যার বহুভুজের ক্ষেত্রে এক গড় আগে এবং এক গড় পরে নিতে হবে, খেয়াল করবা। এখন আমাদের ঘনসংখ্যা দেখো, প্রথম গড়ে কত আছে? 3। এখন আমি শ্রেণীর মধ্যবিন্দুকে প্রত্যেক ঘরকে এক একক ধরছি, কিন্তু ঘনসংখ্যার ক্ষেত্রে দুই ঘরকে এক একক ধরছি, প্রতি দুই ঘরকে এক একক। দেখো 5 ধরছি কত? এখানে কিন্তু 10 আছে, 10টা ঘর আছে। 10 ঘরকে আমি কত ধরলাম? 5। 20 ঘরকে কত ধরলাম? 10। তাহলে প্রতি দুই ঘরকে আমরা ধরছি কত? এক একক করে। যেহেতু আমাদের গ্রাফটা ছোট গ্রাফটা আমাদের গণসংখ্যাটা কম, সেই জন্য আমি কি করলাম? প্রতি দুই ঘরকে এক একক করে ধরলাম। তাহলে 15কে আমরা ধরছি কত? 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত। তাহলে 15 সমান কত? 30 ঘর। এখন দেখো, খেয়াল করে দেখো, 35.5 এ কত আছে? 3। তাহলে আমরা 3 ঘর মানে কত? 6। যেহেতু গণসংখ্যা আমরা দুই ঘরকে এক ধরছি, তাহলে 6 ঘর সমান 3। 45.5 এ কত আসবে? দেখো, 45.5 এ কত আছে? 6। তাহলে 6 ঘর সমান কত? 12। 5, 10, 12। এরপর কত আছে? 50.5 আছে 15। 15 সমান কত আমাদের? 30। 5, 10, 15, 20, 25, 30। এরপর 75.5 এ কত আছে? 8। 75.8 মানে হচ্ছে 16। দেখো, 5, 10, 15, 15 রেখে কত? 16। এরপর কি আছে? 85.5 এ কত আছে? 4। 4 ঘর সমান কত? 8। দেখো এখানে 5, 6, 7, 8। এরপর 95.5 এ কত আছে? 2। 2 মানে কত হচ্ছে আমাদের? 4 ঘর। 2, 4। এবার আমরা কি করব? এই জিনিসগুলো যোগ করে ফেলব। যোগ কিভাবে করব? আমরা স্কেলের সাহায্যে আমরা এখানে যোগ করে দেব। যেমন আমি করতেছি, খেয়াল করে দেখো। এভাবে তোমরা কি করবা? এই যোগ করবা। আগে গ্রাফ স্কেলের সাহায্যে তোমরা যোগ করে ফেলবা পেন্সিল দিয়ে। এগুলো পেন্সিলের সাহায্যে করতে হয়।
পেন্সিল দিয়ে তোমরা দেখবে না, এর জন্য আমি কিন্তু কলমের সাহায্য করতেছি। তাহলে আমাদের দেখো বহুভুজের জন্য আমরা গ্রাফটা এঁকে ফেললাম। এখন আমি বললাম যে এই যে আমাদের গণসংখ্যা আছে বহুভুজ আঁকার জন্য আমরা কিন্তু এখানে নিচে কত 35.5, তাহলে 35.5 এর আগের গড় কত 25.5। আমাদের নিতে হবে এক গড় আগে এবং এক গড় পরে। আমি বল আমাদের শেষ কত 95.5, আমাদের নিতে হবে কত 105.5। তাহলে এটা আমরা কি যোগ এক গড় আগে এবং এক গড় পরে আমরা যোগ করে ফেলব। আমরা গ্রাফটা অঙ্কন করে ফেললাম, তাহলে ঘনসংখ্যার বহুভুজটা আমাদের অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা ঘনসংখ্যার বহুভুজটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অজীব রেখা কিভাবে আঁকতে হয়। অজীব রেখার জন্য আমাদের কি লাগবে ক্রমযুদ্ধ সংখ্যা। আমরা কিন্তু এটা দিয়েই করব। খতে আমরা যে জিনিসটা করছি খ এবং গ, এই গ্রাফ আমাদের লিখতে হবে খ 4 থেকে, খ এর 4 থেকে আমরা কি করব অজীব রেখাটা আঁকবো। শুধু এখানে লিখতে হবে খ এর 4 থেকে লিখে দিলে হয়ে যাবে। আগে এটা এই গ্রাফ চার্ট অনুযায়ী আমরা কি করব অজীব রেখাটা আঁকবো। তাহলে অজীব রেখার মধ্যে গ্রাফের মধ্যে দেখো আগে x অক্ষ কি হবে x 0 x প্রাইম হচ্ছে x অক্ষ, y 0 x y প্রাইম হচ্ছে y অক্ষ। x অক্ষের মধ্যে আমরা কি নিলাম শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা কত দেখো 31 30 40 50 60 70 80 90 100। এভাবে আমরা কি নিব 30 এর পরে 40 50 60 70 80 90 100। এটা নিলাম কি শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এদিক দিয়ে নিব আমরা কি করব ক্রমযুক্ত ঘনসংখ্যা। ক্রমযুক্ত ঘনসংখ্যা দেখো এখানে আছে ক্রমযুক্ত সংখ্যা 5 10 15। আমাদের যেহেতু গণসংখ্যা ক্রমযুক্ত সংখ্যা কত পর্যন্ত আছে 50 পর্যন্ত, আমাদের ঊর্ধ্বসীমা কত পর্যন্ত উঠবে 50 পর্যন্ত। সেটি আমি 50 পর্যন্ত লিখলাম। গণসংখ্যা কতটুকু পর্যন্ত ক্রমযুক্ত সংখ্যা কত পর্যন্ত লিখলাম 50 পর্যন্ত লিখলাম। এবার আমরা কিভাবে গ্রাফটা করব। তাহলে ক্রমযুক্ত সংখ্যায় প্রথম কত আছে 3, তাহলে আমরা 3 গড় নিলাম। দেখো এখানেও গণসংখ্যা প্রতি গড়কে কিন্তু 1 একক, এখানে প্রতি গড়কে 1 একক, এদিক দিয়েও প্রতি গড়কে কত নিলাম 1 একক করে নিলাম। প্রতি গড়কে কত করে 1 একক। এখন দেখো প্রথমে আমাদের করা হচ্ছে 3 উঠলো 40 এর মধ্যে 1 2 3। দ্বিতীয়ের মধ্যে কত আছে 9, 9 এর মধ্যে দেখো 5 6 7 8 9 9। আমাদের 60 এর মধ্যে কত আছে 24 5 10 15 20 এই 24। তারপর কত আছে 70 এর মধ্যে কত আছে 36 5 10 15 20 25 30 35 এই এক গড় 36 36। এরপর কত আছে 44 44 দেখো 5 10 15 20 25 30 35 40 44। দেখো এখানে 4 গড়কে যদি নিলাম 44। এরপর কত হবে 48 48 এর মধ্যে তদ্রূপ ভাবে এখানে 45 45 থেকে 3 গড় বাড়তি তাহলে 48। এরপর কত হবে আমাদের 100 এর মধ্যে কত হবে 50, এখানে 100 এর মধ্যে কত হবে 50 50 পর্যন্ত উঠবে। ওঠার পর আমরা কি করব এই গ্রাফটাকে যোগ করব। এই অজীব রেখাটা কোথায় ব্যবহৃত হয় আমরা ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট খেলার মধ্যে দেখবা যে রান যখন উঠে রান 5 ওভার 10 ওভার 15 ওভার এভাবে কি হয় রান বাড়তে থাকে। এই অজীব রেখাটা কিন্তু ওই ক্রিকেট খেলার মধ্যে রানের মধ্যে কিন্তু রানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি যোগ করে দিতে পারি। আমরা এভাবে যোগ করে দিব। দেখো এই এভাবে যোগ করব। তোমরা এভাবে যোগ করে দিবা। অজীব রেখাটা শুধু উপরের ঊর্ধ্বমুখী, উপর শুধু উপরে অজীব রেখাটা উপরের দিকে উঠবে। অজীব রেখা রাখা হয়ে গেল। আমরা এভাবে অজীব রেখাটা আমরা আঁকবো। এখন আমি কিন্তু 3 মিনিট এখানে আমাদের বহুভুজ এবং অজীব রেখাটা আঁকলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি পরিসংখ্যানটা কিন্তু খুবই ইজি। তোমাদের বারবার প্র্যাকটিস করলে কিন্তু পরিসংখ্যানটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। কিন্তু বাসার মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে, কয়েকটা অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবা, দেখবে আজকে থেকে কয়েকদিন প্র্যাকটিস করো, দেখবা যে পরিসংখ্যানটা খুবই তোমাদের কাছে ইজি লাগছে। তবে কয়েকটা সংজ্ঞা তোমাদের কাছে শিখতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, যে অনেক সময় কর মধ্যে আছে বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, এই কয়েকটা সংজ্ঞা তোমাদের অবশ্যই জানতে হবে। আর রেগুলার প্র্যাকটিস করো, দেখবা যে পরিসংখ্যানটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। আশা করি তোমরা ভালো থাকো আর প্র্যাকটিস করো রেগুলার। আল্লাহ হাফেজ।